হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে আজকে আমরা চ্যাপ্টার 2 করব, পেজ নাম্বার 22 এবং ভিডিও পার্ট নাম্বার 1 আজকে করব। চ্যাপ্টারের নাম কি সেটা দেখতে পাচ্ছি আমরা, অনুপাত। ওকে, অনুপাতটা কি সেটা আমরা প্রথমে একটু পড়ে নিই, তারপরে আস্তে আস্তে আমরা জানবো অ্যাকচুয়ালি অনুপাতটা কি। বলছে আজ সুপ্রিয়া ও পার্থ, দেখো দুজনের নাম আছে সুপ্রিয়া আর পার্থ, ঠিক করেছে নিজেদের পেন্সিলের দৈর্ঘ্য মাপবে ও তুলনা করবে। ওকে, সুপ্রিয়ার পেন্সিলের দৈর্ঘ্য হচ্ছে যেখানে 12 সেমি মানে লম্বাটা, আর পার্থর পেন্সিলের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে সুপ্রিয়ার পেন্সিলের দৈর্ঘ্য কি বেশি। সুপ্রিয়ার পেন্সিলের দৈর্ঘ্য পার্থর পেন্সিলের দৈর্ঘ্যের থেকে কত বেশি? 2 সেমি বেশি। কি করে? তাহলে আমি প্রথমে সুপ্রিয়ার পেন্সিলটা লিখবো আর তার থেকে বিয়োগ করব 10 সেমি। তাহলে 12 থেকে 10 বিয়োগ করলে কত? 2 সেমি বড়। এটা হচ্ছে সুপ্রিয়া পেন্সিলের দৈর্ঘ্য। এরপরে কি বলেছে দেখো, যে পার্থ বলল তার স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য তার পেন্সিলের দৈর্ঘ্য থেকে বেশি। অবশ্যই বেঞ্চের দৈর্ঘ্য অনেকটা থাকে আর পেন্সিলের দৈর্ঘ্য দেখো কি অনেকটা কম থাকে, তাই না? এবার পার্থ ঠিক করলো তার পেন্সিলের দৈর্ঘ্য স্কুলের দৈর্ঘ্যের বেঞ্চের দৈর্ঘ্য তুলনা করবে। সে কি করলো? তুলনা করলো তার পেন্সিল আর বেঞ্চের দৈর্ঘ্য। দেখো এই বেঞ্চটা, সেই স্কেল দিয়ে মেপে দেখলো বেঞ্চের দৈর্ঘ্য দাঁড়ালো 200 সেমি মানে সেন্টিমিটার। এরপরে দেখো কি বলেছে, বলছে এত বড় ও এত ছোট দৈর্ঘ্য কিভাবে তুলনা করি আমরা? আমার পেন্সিল দিয়ে বেঞ্চটির দৈর্ঘ্য কতবার মাপা যায় দেখি। ওকে, আমরা একটা পেন্সিল দিয়ে যদি একটা বেঞ্চ মাপতে চাই তাহলে কী করতে হবে? বারবার পেন্সিলটা মাপ নিতে হবে আর একটু করে এগোতে হবে। পার্থ ভেবে দেখলো যে বেঞ্চটির দৈর্ঘ্যকে পেন্সিলের দৈর্ঘ্য দিয়ে ভাগ করলেই তো সেটা জানা যাবে। দেখো এবার আমরা অনুপাতে চলে আসলাম। কী করলো পার্থ? ভেবে দেখলো, সে ভাবলো যে বেঞ্চটির দৈর্ঘ্যকে যদি আমি পেন্সিলের দৈর্ঘ্য দিয়ে ভাগ করি, দেখো খুবই ইম্পর্টেন্ট অনুপাতের একটা পার্ট যেটা ভাগ করলেই সে তো সেটা পাওয়া যাবে। সে কী করলো দেখো, বেঞ্চটির দৈর্ঘ্য নিল আর পার্থ পেন্সিলের দৈর্ঘ্য নিল। বেঞ্চটির দৈর্ঘ্য কত ছিল? আমরা প্রথমের দিকে পড়লাম সেটা কত? 200 সেমি। দেখো 200 সেন্টিমিটার, এটা হচ্ছে আমার বেঞ্চের দৈর্ঘ্য ছিল। তাহলে এখানে আমরা কত বসাবো? 200 বসাবো। আর পেন্সিলের দৈর্ঘ্য কত? পেন্সিলের দৈর্ঘ্য ছিল আমার, পার্থর পেন্সিলের দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার। এবার দেখো এখানে কি হলো, যেহেতু এখানে ভাগ বলেছে, দেখো এটা খুবই মনে রাখবে, ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের, যে অনুপাত। এবার আমি অনুপাত তোমাদের দেখাচ্ছি যে অনুপাত, অনুপাত কথার অর্থই হচ্ছে যে দেখো সেটা আমরা সবসময় ভাগ করব। ওকে, ভাগ, যার সাইন আমরা প্রত্যেকে জানি। আর এই ভাগ মানে কি? যে কোনো দুটো সংখ্যা, যেমন এখানে পেন্সিলের দৈর্ঘ্য কত? 200 সেমি ভাগ, এটা হচ্ছে বেঞ্চের দৈর্ঘ্য, বেঞ্চের দৈর্ঘ্য, তারপরে কি পেন্সিলের দৈর্ঘ্য, পেন্সিলের দৈর্ঘ্য কত আমাদের? 10 সেমি। দেখো ভাগ দিলাম। পরবর্তী আমরা ভাগ মানে জানি কি, যে এই 10টা কোথায় আসবে? নিচে, আর এই 200 থাকবে উপরে, এটাই আমরা জানি। ওকে, তাহলে ভাগ মানে এই দাগটা মানেই ভাগ, মনে রাখবে এই যে ভগ্নাংশ আকারে যে দাগটা আছে এটা মানেই ভাগ, বুঝে নিতে হবে। তাহলে 0 0 যদি কেটে দিই তাহলে কত থাকছে? শুধু 20 থাকলো, মানে 20 সেমি। এই দেখো 20-র নিচে 1 মানে কি 10 কেটে নেওয়ার পর দেখো 20-র নিচে কিন্তু আমার 1 থেকে যাচ্ছে, তুমি 1 বসাতে পারো, কেন কি যেহেতু অনুপাত। দেখো এটাকে পরবর্তীতে কি লিখতে পারি, যে 20, এই যে এটাকে বলা হয় অনুপাত, দুটো যে ডট আছে পরপর দেবো তারপরে 1 লিখবো, এটাকেই বলবো আমরা অনুপাত। ওকে, এই যে সাইনটা এটাকে স্টুও বলা হয়, স্টু, টু বলো আমরা জানবো। ওকে, ইংলিশ টার্মটা হচ্ছে স্টু বলি, আর বাংলা এটাকে আমরা অনুপাত বলি, অনুপাত। এই অনুপাত কথার অর্থ কিন্তু দেখো একই দাঁড়াচ্ছে, আমি ভাগ পজিশনে লিখছি। দেখো এই 20:1 মানে 20 অনুপাতকে আমি আবার কিভাবে লিখতে পারি? উপরে 20, আর এই অনুপাত মানেই সেটা নিচে চলে আসবে। ধরে নাও আমি এ অনুপাত যদি বি করি তাহলে এটাকে আমি কি লিখতে পারি? দেখো উপরে এ থাকবে আর এই অনুপাত মানে হচ্ছে এই নিচে চলে আসবে। তাহলে অনুপাত আর ভাগ কিন্তু অনেকটা একই রকম, মানে একই বলতে গেলে। ভাগ যেমন আমার নিচে আসে, অনুপাতও কী হয় সেই ক্ষেত্রেও কিন্তু নিচে আসে। ওকে, আমরা আস্তে আস্তে করলেই বুঝতে পারবো অঙ্কগুলো। দেখো এরপরে কি বলেছে, যে দেখছি বেঞ্চের দৈর্ঘ্য পার্থর পেন্সিলের দৈর্ঘ্যে কত গুণ? 20 গুণ। পেন্সিলের পার্থের দৈর্ঘ্য মানে 20 বার মাপলেই আমি বেঞ্চের দৈর্ঘ্য পাবো, কিন্তু পেন্সিল দিয়ে 20 বার মাপতে হবে, তাহলে আমি বেঞ্চের দৈর্ঘ্যটা পাবো।
বলছে এইভাবে ভাগের মাধ্যমে তুলনা করাকে অনুপাত বলা হয়। তাহলে অনুপাত কাকে বলা হয়? এই যে ভাগের মাধ্যমে আমরা কোনো কিছুকে তুলনা করছি, একটা বেঞ্চের সাথে একটা পেন্সিল, তাই না? বেঞ্চ তো অনেক লম্বা থাকে, পেন্সিল তো সামান্য কত 10 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটারের মধ্যেই থাকে আমাদের পেন্সিল। তো সেটার সাথে যে তুলনা করছি সেটাকে বলা হয় অনুপাত। এই অনুপাতকে দেখো এই লেখা যায়, এই যে দুটো ডট আকারে, দেখো এখানে দেখিয়েছে সাইনটা, এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে যে অনুপাতকে আমরা প্রকাশ করব এইভাবে। অর্থাৎ স্কুলে বেঞ্চের দৈর্ঘ্য, এই যে দেখো আবার অনুপাত লিখতো, পার্থর পেন্সিলের দৈর্ঘ্য, তাহলে কত 200 অনুপাত 10। এটা অনুপাত বলতে তোমরা ইস্টুটা বেশি ব্যবহার করতে পারো। ওকে, এটা ইস্টু বলতে পারো। দেখো এই 0 0 কেটে দিতে পারি, আবার 20:1 এভাবে দেখো এটাকে দুইভাবে কাটা যায়, এটাও দেখিয়ে দিই তোমাদের যে আমরা ভাগ না করেও কি অনুপাতকে কাটতে পারবো। যেমন আমার ছিল যে 200 অনুপাত 10, এটা কি আমাকে নিচে নিয়ে আসতেই হবে? না, নিচে না নিয়ে এসেও আমরা করতে পারবো। কীরকম করে? এই যে দেখো 0 0 কেটে দিই, তাহলে কত থাকলো 20, আর এখানে কত বেঁচে আছে 1, তাহলে 20:1। ওকে, এভাবেও করতে পারি, নতুবা এটাকে আমি নিচে নিয়ে এসে তারপরে আবার অনুপাতে লিখতে পারি। ক্লিয়ার হচ্ছে? এবার দেখো নেক্সট, এরপরে দেখো 1 নম্বর পয়েন্টে কি বলেছে যে সুপ্রিয়াদের শ্রেণীতে 30 জন ছেলে এবং 20 জন মেয়ে আছে। সুপ্রিয়াদের শ্রেণীতে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত কি দেখি। খুবই সহজ, যে সুপ্রিয়াদের শ্রেণীতে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত, শুধু আমি কি করব 30, যেহেতু ছেলেটা আগে আছে আর মেয়েটা পরে আছে, তাহলে 30 অনুপাত আমি মেয়ের অনুপাতটা বসাবো, সেটা কত 20। এবার দেখো দুজনের থেকে আমি যদি 0 0 কেটে দিচ্ছি, তাহলে কত থাকছে 3:2 বা 3:2। এটাই উত্তর। পরেরটা দেখো বলছে 2 নাম্বার, বলছে একটি টিকিট, ওকে না কি বলছে টিকটিকির দৈর্ঘ্য, ওকে একটি টিকটিকির দৈর্ঘ্য হচ্ছে 25 সেমি, আর একটি কুমিরের দৈর্ঘ্য, এই যে দেখো টিকটিকি এখানে ছবিটা দেওয়া আছে আর কুমিরের ছবিটা দেওয়া আছে। কুমিরের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, এটা দেখো সেমিতে আছে, এটা মিটারে আছে, তাহলে ওদের দৈর্ঘ্যের অনুপাত বের করি। ওকে, আগে দেখো এককটা কিন্তু আমাকে ঠিক করতে, এখানে সেমি এখানে মিটার। দেখো এই অঙ্কটা করার আগে তোমাদের এটা জানতে হবে যে এই কিলোমিটার, হেক্টোমিটার, তারপরে আসে ডেকামিটার, তারপরে আসে মিটার, তারপরে আসে ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার, তারপরে হচ্ছে মিলিমিটার। ওকে, যত আমি ডান দিকে যাব, দেখো মানে ডান দিক থেকে বাম দিকে যাব, দেখো ডান দিক থেকে যখন বাম দিকে যাব, এইদিকে আমার কি যত বাম দিকে যাব, মানে বাম দিক থেকে যত ডান দিকে যাব, সেক্ষেত্রে এককগুলো কি হচ্ছে ছোট হচ্ছে। দেখো কিলোমিটার কিন্তু সবচেয়ে বড়, হেক্টোমিটার তার চাইতে ছোট, ডেকামিটার তার চাইতেও ছোট, তাহলে এখানে সবচেয়ে ছোট একক হচ্ছে মিলিমিটার। তাহলে এখানে দেখো, এখানে দেখার কি বিষয় আছে যে এদিকে হচ্ছে বড় একক, বড় থেকে যখন ছোট এককের দিকে যাব তখন আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। বড় থেকে ছোট দিকে গেলে গুণ, আর উল্টো এখানে ছোট থেকে যদি আমি বড় এককের দিকে আসি সেই ক্ষেত্রে আমাকে ভাগ করতে হবে, এটা একটু মনে রাখতে হবে। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে কি আছে, সেমি আর মিটার, তাহলে আমি দুটো যদি সেমিতে নিয়ে আসি, তাহলে 4 মিটার থেকে সেমিতে আসবো, তাহলে কি করে দেখো মিটার থেকে সেন্টিমিটার, তাহলে দেখো মিটার কোথায় আছে, এই যে মিটার, তারপরে ডেসিমিটার, সেন্টিমিটার, সেমি কথার অর্থ হচ্ছে সেন্টিমিটার। মিটার থেকে যখন সেমি মিটারে যাবো তো কী করে দেবো, এই মিটারের জন্য 1 নেব আর দুটো ঘরের জন্য আমি দুটো 0 নেব, অর্থাৎ 100 নেব। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো চলো এটা আমরা করে নিই। তাহলে আমাদের হচ্ছে নাম্বারিং আগে সর্বপ্রথম করব 2। এখানে দেখো কি দেওয়া আছে যে টিকটিকির দৈর্ঘ্য 25 সেমি, তাহলে এটা একটু যদি লিখি আমরা যে টিকটিকির দৈর্ঘ্য টিকটিকির দৈর্ঘ্য হচ্ছে 25 সেমি মানে সেন্টিমিটার, কিন্তু এখানে কুমিরের দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে, তাহলে লিখবো যে কুমিরের দৈর্ঘ্য সমান সমান কত, সেটা হচ্ছে 4 মিটার। ওকে, এইসব আমার দেওয়া ছিল 4 মিটার, দেখতে পাচ্ছি। এবার এই মিটারটাকে আমরা যখন কনভার্ট করব, তাহলে কিভাবে করব, তার জন্য তো আমাদের কি জানতে হবে যে কিলোমিটার, আরেকবার লিখে দিচ্ছি দেখো কিলোমিটার, যেহেতু মিটারে আছে এটাকে কিলোগ্রামও পড়া যায়, কিলোমিটার, হেক্টোমিটার,
হেক্টোমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, ডেকামিটার এগুলো মুখস্থ করবে। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, তারপরে আসে আমার মিটার। ওকে, তারপরে আসবে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তারপরে আসবে ডেসিমিটার, 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 কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, সেন্টি অর্থাৎ সেমি, সেন্টিমিটার, তারপরে আসবে মিলিমিটার, মিলিমিটার। ওকে, মিলিমিটার। এই 7টা একক মনে রাখবো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তারপরেও আছে, তারপরে প্রয়োজন হয় না, আমরা এই 7টা জানলেই যথেষ্ট। ওকে, তাহলে এখানে দেখো আমার মিটার থেকে আমরা কত যাব, সেমি মানে সেন্টিমিটার। দেখো মিটার থেকে আমি আসছি সেন্টিমিটার, দেখো এখানে আসছে, তাই তো, এখান থেকে আমি এখানে আসছি। তাহলে দেখো উপর থেকে যখন নিচে নামছি, তাহলে এইদিকে যত নামবো সেটা কি ছোটোর দিকে নামছে, তাই না, এগুলো বড়, যত নামছে ছোট একক। তাহলে যখন বড় থেকে ছোট এককের দিকে আসবো তখন কিন্তু সর্বদা আমাকে গুণ করতে হবে। ওকে, গুণ অর্থাৎ গুণ করব। আর যদি উল্টো হয়, মানে নিচ থেকে আমি উপরের দিকে যাচ্ছি, তার মানে ছোট থেকে বড় দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ভাগ করতে হবে, এটা একটু মনে রাখবো। তাহলে এটার ক্ষেত্রে কি দেখো, মিটার থেকে আমি সেন্টিমিটারে আসছি, তাহলে মিটারের জন্য আমি যদি 1 নিই, প্রথমটার জন্য 1 নাও, আর বাকি দুটো ঘরে 0, তাহলে কত দাঁড়ালো, 1-এর পর দুটো 0 মানে 100 দিয়ে, 100 দিয়ে আমাকে গুণ করতে হবে। দেখো যেহেতু বড় থেকে ছোট, তাহলে কি করব, আমরা গুণ করব। তাহলে দেখো এটাকে আমরা পরবর্তীতে লিখবো যে 4 গুণ, যখনই 100 করে দেবো সেটা আর মিটারে থাকলো না, সেটা কি হয়ে গেল সেমিতে, মানে সেন্টিমিটার। ক্লিয়ার? এবার দেখো এটাকে যদি গুণ করে দিই, তাহলে 4 × 4 মানে 400 সেমি, 400 সেমি হলো। এবার এদের অনুপাতটা আমরা লিখবো, তাহলে আমরা লিখবো যে সুতরাং যে টিকটিকির দৈর্ঘ্য, টিকটিকির দৈর্ঘ্য, ওকে, টিকটিকির দৈর্ঘ্য অনুপাত কুমিরের দৈর্ঘ্য, কুমিরের দৈর্ঘ্য। ওকে, টিকটিকির দৈর্ঘ্য কত সেটা আমরা জানি 25, আর কুমিরের দৈর্ঘ্য কত সেটা এখন কিন্তু এটা কেন সেমিতে নিয়ে আসছি, তাহলে 400, ওকে, সেমি হবে। 4 কিন্তু লিখতে পারবো না, কেন আমি দুটোকে দেখো সেন্টিমিটারে নিয়ে আসছি। এবার এটাকে কাটাকাটি যদি আমরা করি, সমান সমান নিই, তাহলে দেখো এটাকে 5 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে 5 × 5 = 25, 5 দিয়ে কাটাকাটি করলে 5 × 40 মানে 80 পেলাম। তাহলে 5:80, এখানেই শেষ নয়, আরেকবার কাটাকাটি যাবে 5 দিয়ে, দেখো 5 × 5 এটা 5 × 5 কাটলাম, এখানে 5 × 5 কাটি, তাহলে 5, 6, 7, 8 মানে 3 আছে, মানে 30, 5, 6, 30, তাহলে কত 1:16। এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই কী করে আসলো? তার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, একদম মুখস্থ করবে আমি যেভাবে বলছি। ওকে, এটাকে এইভাবেও পড়া যায়, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, আবার লিটারে পড়তে পারো, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, শুধু এককটাকে চেঞ্জ করবে। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো পেজ নাম্বার 23-তে কি বলেছে, বলেছে মেঘলারা, ওকে, মেঘলারা এখন একটা ছোট ঘর ভাড়া নিয়ে আছে। এত ছোট ঘরে ওদের থাকতে অসুবিধা হয়, তাই ওরা ওদের জমিতে বাড়ি শুরু করেছে। মিস্ত্রিরা সিমেন্ট ও বালি মিশিয়ে, দেখো সিমেন্ট আর একটা হচ্ছে বালি মিশিয়ে মশলা তৈরি করেছে। মেঘলা রোজ ওদের কাজ দেখে, সে মশলা মাখা দেখে অবাক হয়ে যায়। সে দেখে যে প্রতিবারে মিস্ত্রিরা 1 কড়া সিমেন্টের সঙ্গে 5 কড়া বালি মেশাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, আমরা দেখেছি, এগুলো অবশ্যই দেখেছি যে কোথাও না কোথাও কাজে মিস্ত্রিদের দেখে থাকি যে এই যে এটা যে ব্যবহার করে অনেকটা কি থালার মতো। ওকে, তো সেটাকেই বলা হয় এখানে কড়া, মনে রাখবে মিস্ত্রিদের ভাষায় এটাকে ওরা কড়া বলে। ওকে, তাহলে 1 কড়া সিমেন্টের সঙ্গে 5 কড়া কি দিচ্ছে, বালি দিচ্ছে। খুবই ইম্পর্টেন্ট এগুলো তোমাদের পরবর্তী ক্লাস 8-এ। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস 8, 9-এর জন্য। বলছে তোমরা কি হিসেবে মশলা তৈরি করো, বা বেসিক নলেজ রাখার জন্য তোমাদের ইম্পর্টেন্ট এটা। আমরা সিমেন্ট ও বালির পরিমাপ, সিমেন্ট যেখানে 1 কড়া আর বালি দিচ্ছে 5 কড়া, তাহলে কীভাবে লিখবো এটাকে, অনুপাতে আমরা জানি যে 1 অনুপাত
5 বা 1:5 এভাবেও বলতে পারি, অনুপাতে মেশাই। বুঝলাম না, যদি 2 কড়া সিমেন্ট দিয়ে মশলা করো তবে কি হবে? বলছে 1 কড়ার জায়গায় যদি আমি 2 কড়া সিমেন্ট দিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে এটাও বাড়াতে হবে, তাই না? বালির পরিমাণটা বাড়াতে হবে। দেখো 1 কড়া দিলে আমি 5 কড়া বালি দিচ্ছি, এখানে যদি 2 কড়া আমি সিমেন্ট দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কত কড়া বালি দিতে হবে বলো? এখানে যখন 2 দেবো তাহলে একেও আমি 2 দিয়ে গুণ করব, তাহলে 5 দুগুণে কত? 10। দেখো তার জন্য বলছে 2 কড়া সিমেন্ট দিলে তখন কিন্তু বালি দিতে হবে 10। ওকে, কি করে হলো দেখো, এখানে পরবর্তীতে বলে দিয়েছি। বলছে এবার বুঝেছি, এইরকম মশলা তৈরি করতে হলে 1 কড়া সিমেন্টের সঙ্গে 5 কড়া বালি মেশাতে হবে। এটা আমরা জানি, এটা নিয়ম, এটা রুলসটা এখানে বলে দিয়েছে। ওকে, এখানে ভাগটা পরিমাণটা দিয়ে দিয়েছে। তাহলে 2 কড়া, তাহলে 1 এর সাথে 2 গুণ করো, তাহলে 2 অক্ষ 2, আর এখানে 5 এর সাথে 2 গুণ করো, তো 5 দুগুণে 10 কড়া বালি মেশাতে হবে। আবার 3 কড়া সিমেন্ট দিলে তাহলে 1 এর সাথে 3 গুণ করো, 1 এর সাথে 3 গুণ করলে কি হবে? 3 অক্ষ 3, এই যে 3 কড়া সিমেন্ট, 3 কড়া কি সিমেন্ট, তাহলে বালির পরিমাণ কত হবে? এই 5কে 3 দিয়ে গুণ করো, 3 5 15 কড়া হচ্ছে বালি। তুমি এটাকে যত গুণ করবে তার ডবল এটা হবে। তুমি যদি এখানে 2 দাও তাহলে 10 হবে, যদি 3 দাও 15 হবে, যদি 4 দাও তাহলে এটা 4 5 20। ওকে, এটা বাড়তেই থাকবে। এভাবেই আমরা মশলা মানে কি বানিয়েছে মিস্ত্রিরা। অর্থাৎ এই রকম মশলা তৈরি করতে যত গুণ সিমেন্ট বাড়াবো তত গুণ বালির পরিমাণ বাড়াতে হবে। খুব ইম্পর্টেন্ট লাইন এটা, এটা মনে রাখবে যে একই রকম মশলা তৈরি করতে যত গুণ সিমেন্ট বাড়াবো, দেখো যত গুণ সিমেন্ট বাড়াবো ঠিক তত গুণ আমাকে বালির পরিমাণ বাড়াতে হবে। অর্থাৎ সিমেন্টের পরিমাণ বাই কি হচ্ছে বালির পরিমাণ। কেন বাই করবো? যেহেতু অনুপাতের অঙ্ক শিখছি, আর অনুপাত মানে সেটা কি? অনুপাত মানে ইস্টু যেখানে থাকবে সেটা আমরা বাই আকারে লিখতে পারি, অর্থাৎ ভাগ আকারে লিখতে পারি। তাহলে দেখো সর্বদা একই থাকবে, সর্বদা এদের উত্তরটা একই থাকবে। কি করে এটা আমরা বুঝবো যে এদের সর্বদা একই পরিমাণ থাকবে? দেখো এটা তোমাদের এখানে আমি একটু দেখিয়ে দিই। প্রথমে আমার ছিল কি 1:5। আমি যখন এখানে নিলাম যে সিমেন্ট, একটু লিখে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। সিমেন্ট, ওকে, এটা হচ্ছে সিমেন্ট অনুপাত আমি কি করে দিই? বালি করে দিই। তাহলে প্রথম ক্ষেত্রে আমার সিমেন্ট কতটুকু ছিল? সিমেন্ট ছিল 1 কড়া, আর বালি ছিল কিন্তু আমার 5 কড়া। পরবর্তীতে কি করলাম দেখো, যে আমি 2 গুণ করে দিলাম, তাহলে 1 এর সাথে কত গুণ করব? 2, তাহলে 5 এর সাথে আমাকে কত গুণ করতে হবে? 2। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 2 দুগুণে 2 অক্ষে 2 দাঁড়াচ্ছে, আর এটা দাঁড়াচ্ছে 5 দুগুণে 10। অর্থাৎ এটা কিন্তু একই। ওকে, কারণ এটা থেকে আমি এটা আসছে, এটা নতুন করে আসেনি। তারপর একে যে আমি 3 করে দিই, 1 এর সাথে তাহলে 3 গুণ করব, এখানে 5 এর সাথে আমি 3 গুণ করব। তার মানে এটার সাথে আমরা এটা রিলেশন পাবো কি? যে 3 অক্ষ 3, আর এটা কত পাবো? 3 5 15। আবার কাটাকাটি করো, দেখো 1:5 আসবে। কেন? যদি আমি 3 দিয়ে কাটি তাহলে 3 অক্ষ 3, 3 ঘর নামাতে পরে 3 5 15, তাহলে 1:5। এটাকে 2 দিয়ে কাটো, 2 অক্ষ 2, তারপর 5 দুগুণে 10, 2 ঘর নামাতে বলে দেখো 1:5। তার জন্য বলছে যে তুমি যাই করো না কেন তার অনুপাতটা কিন্তু একই হবে। তার জন্য এখানে বলছে সর্বদা একই থাকবে, তাই না? কাটাকাটি করে আবার ব্যাক প্রসেসে আমরা সেই জায়গায় আসতে পারছি। ওকে, এরপরে দেখো কি বলছে, যে একে আমরা সিমেন্ট ও বালির পরিমাণের অনুপাত বলবো ও লিখবো সিমেন্টের পরিমাণ বালির পরিমাণ 1:5। খুব ইম্পর্টেন্ট যে সিমেন্টের পরিমাণ এখানে 1 বোঝাচ্ছে, আর বালির পরিমাণটা এখানে 5 বোঝাচ্ছে। তাহলে ওদের বাড়ির বাইরের পাঁচিলের গাঁথুনি শুরু হলো। এবার কি হলো, আমরা বাড়ি বানাতে গেলে প্রথমে কি করব? আমাদের পাঁচিল তৈরি করতে হবে, তাই না? তো বলছে মিস্ত্রিরা নতুন মশলা তৈরি করলো এভাবে। তাহলে এক জায়গায় একরকমভাবে মশলা তৈরি করব, পাঁচিলের জন্য আলাদাভাবে মশলা তৈরি করব। মিস্ত্রিরা কি করলো, 1 কড়া সিমেন্টের সঙ্গে এবার 1 কড়া সিমেন্ট নিল, তার সঙ্গে বালি নিল দেখো 7 কড়া। ওকে, তাহলে কি নিল? 1:7 অনুপাতে নিল। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, এগুলো ভালো করে মনে রাখবে। ওকে, এগুলো তোমাদের উঁচু ক্লাসও প্রয়োজন হবে। চলো নেক্সট পেজ। এরপরে দেখো পেজ নাম্বার 24 কি বলেছে? বলছে নতুন মশলায় কি সিমেন্ট ও বালির পরিমাণের অনুপাত 1:7 হবে আমরা যদি সিমেন্টের পরিমাণ বাড়িয়ে দিই আর বালির পরিমাণটাও বাড়িয়ে দিই। তো দেখি, ঠিক বলেছো যে আগের মশলা থেকে এই মশলার তফাৎ কি জানো? প্রথমটা ছিল 1:5 আর এটা হচ্ছে 1:7। দেখো এখানে কি বলেছে যে এই মশলায় বালির যে পরিমাণটা আছে, বালির পরিমাণটা সেটা কিন্তু বেশি আছে। দেখো প্রথমেটা কত ছিল আমাদের 1:5, মানে প্রথমে বালি ছিল 5 কড়া,
এবার কিন্তু বালি হয়ে গেল আমার 7 কড়া, কিন্তু সিমেন্ট 1 কড়াই আছে, তো বালির পরিমাণটা কি এখানে বেড়ে গেল। এর জন্য কি করতে হবে, দেখো কি বলেছে এর জন্য। বলছে বুঝেছি যে গাঁথনির মশলা তৈরি করতে 2 কিগ্রা মানে কিলোগ্রাম সিমেন্টের সঙ্গে 2 কিগ্রা, প্রথমে 1:, ভালো মতো বুঝে নাও, 1:7 ছিল। তার মানে এটাকে আমি কত দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত 2 অক্ষ 2, তাই এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 দুগুণে কত হবে, এই যে দেখো। যদি আমরা সিমেন্টকে 2 কিগ্রা করছি, তাহলে বালিকেও কিন্তু আমরা 2 কিগ্রা দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 দুগুণে কত 14 কিগ্রা বালি মেশাতে হবে। ক্লিয়ার। এবার 4 কিগ্রা সিমেন্টের সঙ্গে দেখো, এবার 4 কিগ্রা, 1 কিগ্রার জায়গায় আমি 4 কিগ্রা দিচ্ছি, তাহলে প্রথমে তো 1 ছিল, এখানে কি বলেছে যে 4 কিগ্রা সিমেন্টের সঙ্গে ড্যাশ কিগ্রা বালি মেশাতে হবে। তো 4 কিগ্রা যখন আমি সিমেন্ট দেবো, তখন বালির পরিমাণটা আগে কত ছিল আমার, আগে ছিল 7, আর এখন কত গুণ দিচ্ছি 4, তাহলে 4 সাথে কত, এটা হবে 28। ওকে, এটা কি করে বুঝবো, দেখো প্রথমে আমার সিমেন্ট অনুপাত কি ছিল, বালি, এটা ফার্স্ট। ওকে, তাহলে কত ছিল, সিমেন্ট ছিল 1 আর বালি এই অঙ্কটার ক্ষেত্রে আমার কত 7। এবার যখন একে 2 দিয়ে গুণ করব, দেখো 2, তাহলে কত হচ্ছে 2 অক্ষ 2, আর এটাকেও 7কে আমাকে 2 দিয়ে গুণ করতে, 7 দুগুণে কত, এটা 14 দাঁড়াবে, তাই তো। এটা বুঝতেই পারছি যে এটা পরবর্তীতে 2 আসবে, এটা পরবর্তীতে কত আসবে 14। এবার এখানে বলেছে দেখো এটা 14 কী করে আসলো সেটা বোঝালাম। এবার 4 কিগ্রা সিমেন্ট, 1 কিগ্রা সিমেন্ট ছিল, সেই জায়গায় আমি 4, তাহলে 1-এর সাথে কত গুণ করব 4 কিগ্রা, তাহলে 7 তো ছিল প্রথমে বালি, তার সাথে 4 গুণ করব, তাই এটা কত দাঁড়াচ্ছে 4 অক্ষে 4, আর এটা 4 সাথে কত 28 কিগ্রা, তাই জন্য এটা 28 হলো। এবার বলছে 10 কিগ্রা সিমেন্ট, তাহলে কি করব, 1 তো আমার প্রথমেই ছিল সিমেন্ট, তার সাথে 10 গুণ করে দাও, 10 করা দিলাম, তাহলে একেও কিন্তু আমাকে 10 করা বালি দিতে হবে, মানে 7 ছিল, একেও 10 দিতে হবে, তাহলে এটা কত দাঁড়ায় 10 অক্ষে 10 দাঁড়ায়, এটা 7 10-কে 70 দাঁড়ায়। তাহলে এখানে দেখো আমি প্রথমে 7 লিখবো, তারপরে 10 দেবো, বা প্রথমে 10 দিতে পারো তারপরে 7 দিতে পারো। ওকে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে 7 10-কে 70 কিগ্রা বালি মেশাতে হবে। ওকে, তাহলে বলছে মেঘলার বন্ধু ফরিদ, এবার ফরিদ কি করলো, ফরিদ এলো আর আমাদের বাড়ির পাঁচিল দেওয়ার সময়ে 2 বস্তা, দেখো 2 বস্তা সিমেন্টের সঙ্গে 12 বস্তা কি করলো, সে বালি মেশানো হয়েছিল। তাহলে কি অনুপাতে মেশানো হয়েছিল, বলছে কি অনুপাতে মেশানো হয়েছিল, তাহলে সিমেন্টের পরিমাণ হচ্ছে আমাদের 2 বস্তা, আর বালির পরিমাণ হচ্ছে আমার 12 বস্তা। তাহলে এটাকে যখন কেটে দেবো, দেখো 2 দিয়ে উভয় পথকে আমরা ভাগ যদি করি, মানে 2 দিয়ে যদি কাটি, 2 অক্ষ 2, 2 অক্ষ নামাতে পড়লে 6 দুগুণে 12, তাহলে 1:6, তাহলে 1:6 অনুপাতে আমাকে কি এটা সিমেন্ট আর বালি দিতে হচ্ছে। এরপরে দেখো কি বলেছে, বলেছে অর্থাৎ ফরিদদের বাড়ির পাঁচিল তৈরির সময় যে মশলা ব্যবহার করা হয়েছিল, তাতে সিমেন্ট ও বালির পরিমাণের অনুপাত ছিল কত, সেটা হচ্ছে 1:6। ওকে, তারপরে দেখো কি বলেছে যে অনুপাতের সংখ্যাগুলিকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ ও ভাগ করলে অনুপাতের মান একই থাকে। শূন্য ছাড়া, দেখো কোনো অনুপাতকে যদি আমি শূন্য দিয়ে গুণ করি, সেটা কিন্তু শূন্য হয়ে যাবে। যেমন এটার ক্ষেত্রেই ধরো যে 1কে 1 নিলাম, অনুপাতটা তার সাথে শূন্য গুণ করে দিলাম, এখানে 7 ছিল, তার সাথে শূন্য গুণ করে দিলাম, শূন্য গুণ করলে কিন্তু এটা শূন্য হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে শূন্য। বলছে তার জন্য শূন্য ছাড়া, এখানে বলেছে অনুপাতের সংখ্যাগুলিকে শূন্য ছাড়া এই শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে, মানে 1 2 3 4 5 6 গুণ বা ভাগ করলে অনুপাতের মান কি একই থাকে কিনা দেখি। ওকে, এটা অবশ্যই একই থাকবে না, শূন্য ছাড়া আমি যদি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করি, অনুপাতের মান কখনোই একই থাকে না। দেখো প্রথমে তো এটা চেঞ্জ হয়ে যায়, আবার পরবর্তীতে আমরা কেটে কুটে, যেমন 4 অক্ষ 4, 4 7 28, সেক্ষেত্রে কিন্তু আমরা একই নিয়ে আসতে পারি। তো কি বলেছে দেখি এখানে পরবর্তীতে 3 নাম্বারটা বলছে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত একই রেখে বিভিন্ন মাপের আয়তাকার চিত্র তৈরি করি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ একই রেখে দেখো প্রথমে এটা দৈর্ঘ্য রাখলো 5, প্রস্থ রাখলো 3, তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি আলাদা হয় সেটা কি হয় আয়তক্ষেত্র। আর এটার ক্ষেত্রে দেখো দৈর্ঘ্য রাখলো 10 আর প্রস্থ রাখলো 6, তার মানে এটাও একটা আয়তক্ষেত্র। এটা হচ্ছে আমার আয়তক্ষেত্র, তাই তো। বলছে একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য
ও প্রস্থের অনুপাত কত? 5:3। কেন? জমির দৈর্ঘ্য হচ্ছে 5 আর প্রস্থ হচ্ছে 3। তবে আয়তক্ষেত্রাকারের দৈর্ঘ্য ও প্রস্থ কি কি অনুপাতে কি বলছে? দৈর্ঘ্য ও প্রস্থ কি হতে পারে দেখি। তো বলছে 5:3 অনুপাতের পূর্ব পথ। এখানে একটা নতুন টার্ম আমরা জানবো এবার, পূর্ব পথ। আর একটা হয় উত্তর পথ। তাহলে পূর্ব পথ কোনটাকে বলবো? দেখো, এই যে আমরা যে কোনো একটা যদি সংখ্যা লিখি, যেমন 5:3 ছিল, এটার ক্ষেত্রেই বলে দিই যে 5:3, এই যে প্রথমে যে এটা আছে পূর্ব কথার অর্থ কি? যে প্রথমেই আছে, তাহলে এটাকে বলবো পূর্ব পথ। পূর্ব পথ, তাহলে এটা কি হবে? এটারও তো নাম হবে, সেটা হচ্ছে, এটা যেমন পূর্ব, তাহলে এটার নাম হচ্ছে উত্তর পথ। উত্তর পথ যে কোনো পদের ক্ষেত্রে, যেমন 1:5 আমি জিজ্ঞেস করি পূর্ব পথ কোনটা, তাহলে প্রথমেরটা হচ্ছে পূর্ব পথ, পরেরটা হচ্ছে উত্তর পথ। ওকে, তাহলে দেখো এখানে বলেছে যে তার জন্য 5টা হচ্ছে পূর্ব পথ আর 3টা হচ্ছে আমার উত্তর পথ। তাহলে এই অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করে পাই। তাহলে ভগ্নাংশ আকারে আমরা প্রকাশ করতে পারি, কেন? 5:3কে দেখো, 5:3 আমি কি বলেছি? এটাকে ভাগ আকারে লেখা যায়, যে 5টা উপরে আর অনুপাত মানে আমি 3 নিচে নিয়ে আসতে পারি, সেটাই করেছে। তা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বাই আয়তক্ষেত্রের প্রস্থ 5/3, এই যে 5/3, সেটাকে কি করেছে দেখো, উভয় পাশে 2 দিয়ে গুণ করেছে। 2 দিয়ে গুণ করলে কত? এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 3 দুগুণে 6, এটাকে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, আবার 3 দিয়ে গুণ করে 3 ত্রিকোণে 3 5 15। তাহলে অনুপাতটা কিন্তু এভাবে চেঞ্জ হতেই থাকবে। ওকে, চলো এটাই যদি আমি তোমাদের একটু বুঝিয়ে দিই যে এই অনুপাতটা কি করে চেঞ্জ হচ্ছে। দেখো, যে কোনো একটা জাস্ট আমি পেজে একটা বোঝাচ্ছি। ওকে, মানে এই পেজটা নিলাম। আমার প্রথমে দিকে কত ছিল? 5:3। তাহলে দেখো 5:3কে আমি কি লিখতে পারি? 5/3। এটা তো আগে ক্লিয়ার করে নাও যে অনুপাত থাকলে আমি নিচে নিয়ে আসতে পারি। দেখো প্রথমে আমরা এটাকে যদি 2 দিয়ে গুণ করি, উভয় পাশে দেখো 5-এর সাথেও 2 গুণ করতে হবে আর 3-এর সাথেও 2 গুণ করতে হবে। সেই ক্ষেত্রে কত? 5 দুগুণে 10, 3 দুগুণে 6, এটা একটা অনুপাত পেতে পারি। আবার 5/3 লিখে 2 দিয়ে গুণ করেছি, এবার 3 দিয়ে গুণ করে দেখি। তো 5কে 3 দিয়ে গুণ করলে এই 3কেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 থেকে কত পাবো? 9, আর 3 5 কত? 15। দেখো এটাই আসছে, এই যে 10:6 আর 15 কত? 15/9। আর 5:3, প্রথমে তো 5:3 ছিল, প্রথমেরটা আমার কত? 5/3। মানে এটাকে কত দিয়ে গুণ করেছে? দেখো, এটাকে 2 দিয়ে করলে এটাকে 1 দিয়ে গুণ করবো, 3কেও আমরা 1 দিয়ে গুণ করবো, তাহলে 5-কে 5, 3-কে 3। তাহলে দেখো প্রথমে এই অনুপাতটাকে 1 দিয়ে গুণ করব, সেটাই থাকবে। 2 দিয়ে গুণ করলে সেটা চেঞ্জ হবে, 3 দিয়ে গুণ করো সেটাও চেঞ্জ হবে, 4 দিয়ে গুণ করলে সেটা চেঞ্জ হতেই থাকবে, তাই না? কিন্তু আবার কেটে কুটে দেখো 5:3 পাবো কি করে? আবার 3 ঘর নামাতে বললে 3 3-কে 9, 3 5 15, 2 ঘর নামাতে পারো 3 দুগুণে 6, 5 দুগুণে 10। কিন্তু আমি আবার ব্যাক প্রসেসে আসতে পারি। তো এখানে কি বলেছে একটু দেখিনি আমরা। বলেছে অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 সেমি হলে প্রস্থ হচ্ছে 3 সেমি, অবশ্যই। আর দৈর্ঘ্য 10 সেমি হলে প্রস্থ কত সেমি? এটার ক্ষেত্রে দেখো, দৈর্ঘ্য যদি 10 হয় তাহলে প্রস্থ কত সেমি হবে? 6 সেমি, সিম্পল হিসেব। ওকে, যদি দৈর্ঘ্য 10 সেমি হয় তাহলে সেই ক্ষেত্রে প্রস্থ হচ্ছে আমার 6 সেমি। আবার দৈর্ঘ্য ড্যাশ হলে প্রস্থ 9 সেমি। দৈর্ঘ্য ড্যাশ, দেখো এটার ক্ষেত্রে কি বলেছে যে দৈর্ঘ্য ড্যাশ হলে প্রস্থ 9। তো 9 কোথার থেকে আসলো? এই যে এটা যদি প্রস্থ 9 হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? দেখো দৈর্ঘ্য হচ্ছে 15। বুঝতে পারছো? যদি প্রস্থ নয়, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, দেখো এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, নিচেরটা কি? আয়তক্ষেত্রের প্রস্থ। তোমাকে প্রস্থটা বলে দিয়েছে 9, তাহলে দৈর্ঘ্য কত হবে? 15। এটা থেকে আমরা পাচ্ছি, মানে 3কে 3 দিয়ে গুণ করতে হচ্ছে, 3 3-কে 9, এটাকে 3 দিয়ে গুণ করলে 3 5 15। এবার দৈর্ঘ্য ড্যাশ হলে প্রস্থ ড্যাশ, তাহলে এটা নিজে থেকে করো যে দৈর্ঘ্য যদি ড্যাশ হয় প্রস্থ ড্যাশ। তাহলে আমরা এর পরের সংখ্যাটা কী নেব? এটাকে আমি যদি 4 দিয়ে গুণ করি তাহলে 3 4 কত পাবো? দেখো 3 আছে, এটাকে আমি 4 দ্বারা গুণ করি, তাহলে 3 4 12। এটা কি? প্রস্থ জায়গায় আমি 12 পাবো, তাহলে এটাকেও কিন্তু আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে 4 5 কত? দৈর্ঘ্যটা হয়ে যাবে আমার 20। তাহলে 20 দৈর্ঘ্য হলে প্রস্থ হচ্ছে 12। বোঝাতে পারলাম? চলো নেক্সট পেজ। এরপরে দেখো পেজ নাম্বার 25 কি বলেছে, যে 4 নম্বর পয়েন্ট বলছে একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে। যেমন জমির দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 5 আর প্রস্থের অনুপাত দেওয়া আছে 2। দৈর্ঘ্য 20 মিটার হলে জমিটির প্রস্থ কত মিটার হবে? যদি দৈর্ঘ্য 20 মিটার হয় পরবর্তীতে তাহলে প্রস্থটা কত হবে? তাহলে প্রথমে আমরা লিখব যে জমির দৈর্ঘ্য আর হচ্ছে জমির প্রস্থ, সেটাই কি করব? ফার্স্ট আমরা লিখব যে জমির দৈর্ঘ্য
জমির দৈর্ঘ্য সমান সমান কত, জমির দৈর্ঘ্য হচ্ছে কিন্তু 5, এটা মিটারে আছে তাহলে মিটার ধরে নিই। আর জমির প্রস্থ সেটা কত, 2 মিটার। ওকে, এইটুকু ক্লিয়ার। তাহলে আমরা লিখবো যে জমির দৈর্ঘ্য টু জমির প্রস্থ, তাহলে লিখবো যে জমির দৈর্ঘ্য অনুপাত জমির প্রস্থ সমান সমান কত, জমির দৈর্ঘ্য হচ্ছে 5 আর প্রস্থ হচ্ছে 2। ওকে, এখানে যদি একটা আমরা ছোট করে, যেহেতু আয়তক্ষেত্র দৈর্ঘ্য আলাদা আছে প্রস্থ আলাদা আছে, তাহলে এটা ছবিটা এরকম হবে, তাই তো? একটা আয়তক্ষেত্রাকার ছবি হবে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ হচ্ছে 2 মিটার। এটা 2 হলে এটাও 2 হবে, আর দৈর্ঘ্য এটা 5 হলে এটাও 5 হবে, এটা তো আমরা জানি। তাহলে দেখো অনুপাত থাকলে আমরা কি করতে পারি, এখানে বা নেব, তাহলে একটা লাইন নেব টেনে, জমির দৈর্ঘ্য উপরে আর জমির প্রস্থটা নিচে আসবে, তাহলে জমির প্রস্থ নিচে আসবে এই অনুপাতের জন্য, আর এখানে থাকবে জমির দৈর্ঘ্য। ওকে, সমান সমান এটা উপরে হচ্ছে 5, নিচে কত, 2। দেখো এটা করেছে 5/2। এবার বলেছে জমির দৈর্ঘ্য যদি 20 মিটার হয়, পরবর্তী দেখো জমির দৈর্ঘ্য 20 মিটার, তাহলে জমির দৈর্ঘ্য যদি 20 মিটার হয়, এখানে আমি পাশে লিখে দিচ্ছি যে জমির দৈর্ঘ্য সমান সমান 20 মিটার। তো বলেছে প্রস্থটা কত হবে, খুবই সহজ। দেখো সমান সমান নেব, এই যে 5 আছে এখানে একটা গুণ নেব, আর 2 লিখে একটা গুণ নেব। এবার দেখো জমির দৈর্ঘ্য বলেছে, তো জমির দৈর্ঘ্য কোথায় আছে, এখানটায়, মানে উপরেরটাকে জমির দৈর্ঘ্য বলা আছে। 5-এর সাথে কত গুণ করলে আমি 20 পাবো, তাহলে 5-এর ঘর নামাতে পারি, 5 × 5 5 × 10 3 × 5 = 15, দেখো 4 × 5 = 20, 4 × 5 = 20 পাচ্ছি জমির দৈর্ঘ্য। তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো, এটাকে 4 দিয়ে গুণ করলে আমাকে প্রস্থকেও 4 দিতেই হবে। তাহলে দেখো 4 × 5 = কত, 20, আর 4 × 2 = কত, 8। তাহলে যদি দৈর্ঘ্য 20 হয় তাহলে প্রস্থ সেই ক্ষেত্রে কত হবে, 8 মিটার হবে। ওকে, তার জন্য লিখেছে দেখো যে আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ হচ্ছে 8 মিটার। তাহলে আমরা লিখবো যে জমির দৈর্ঘ্য 20 মিটার হলে, সুতরাং যে জমির দৈর্ঘ্য 20 মিটার হলে জমির প্রস্থ কত, সেটা এখানে দেখো যে প্রস্থ কত, 8 মিটার। ওকে, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই, দেখে নাও একটু। ওকে, এরপরে দেখো আমরা এরপরে কি বলেছে একটু দেখে নিই। এখানে আবার অথবা দিয়ে এভাবেও করতে পারি। দেখো আরেকটা অপশান দিয়েছে যে প্রস্থ, প্রথমে যদি আমরা প্রস্থটা লিখি তাহলে কি হবে, হ্যাঁ হবে। তাহলে প্রস্থর আগে আমরা 2 বসাবো, আর দৈর্ঘ্যটা যেহেতু পরে লিখেছি তাহলে দৈর্ঘ্য কত, এখানে 5 বসাবো। তাহলে দেখো এখানে আমরা 5কে কত গুণ করলে 20 হবে, তাহলে সেমভাবে 5-এর ঘর নামাতে পারলে 4 × 5 = 20, তাহলে একে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে একেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 × 2 = কত, 8। তাহলে প্রস্থ হলো দৈর্ঘ্যের 2/5 অংশ। 2/5 অংশ কী করে, দেখো এই যে প্রথমে ছিল যে 2/5 অংশ, তাহলে প্রস্থ কত হবে, আচ্ছা এখানে গুণ করেনি, হ্যাঁ 20 করেছে, যে দৈর্ঘ্য যদি 20 হয় তাহলে এটা 8 হবে। ওকে, যদি প্রস্থ, এখানে প্রস্থের দৈর্ঘ্য যদি 2/5 অংশ হয়, তাহলে প্রস্থ হলো দৈর্ঘ্যের 2/5 অংশ, তাহলে প্রস্থ কত, ওকে এখানে 4 গুণ করব না, তাহলে প্রস্থটা অ্যাকচুয়ালি গুণন করেছে, মানে কি কণা কণা গুণ করেছে, যে 20 ইন্টু প্রস্থ আর দৈর্ঘ্য ইন্টু কত করেছে, 8। ওকে, তাহলে 2-এর 5 আর দৈর্ঘ্য হচ্ছে 20, সেটা গুণ করে সেটাকে ভাগ করেছে, এটাকে যখন ও পাশে গেছে। আচ্ছা এটা কী করে বোঝাই, চলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যে প্রস্থ বাই দৈর্ঘ্য অথবা দিয়ে, যে আরেকটা অপশান দিয়ে আমরা করতে পারি অন্যভাবে। দেখো তোমাদের কোনটা ভালো লাগে, আমার মনে হচ্ছে প্রথম অপশানটাই ভালো ছিল। তো চলো এটা করে দিচ্ছি, যে প্রস্থ বাই দৈর্ঘ্য সেটা কত, প্রস্থ হচ্ছে 2, দৈর্ঘ্য হচ্ছে 5। ওকে, এরপরে কত বলেছে, যে এখানে হচ্ছে 20 আর আমাদের এটা জানা নেই, তাহলে এখানে হচ্ছে 20। ওকে, সমান সমান এটা হচ্ছে 20, এখানে দেওয়াই আছে দৈর্ঘ্য 20 হলে এই ঘরটা কত। আমরা কি করব, দেখো যেহেতু প্রস্থ চেয়েছে তাহলে আমরা লিখব যে সুতরাং যে প্রস্থ ইকুয়াল টু, দেখো প্রস্থর সাথে কত গুণ হবে, 20 গুণ হবে। ওকে,
বা আমি এটা যদি প্রস্থ মানে এটার সাথে এটা গুণ, তাহলে এর সাথে এটা গুণ হবে, তাহলে আমরা কি লিখব যে দেখো প্রস্থ, আচ্ছা এখানে লিখেছো প্রস্থ ইন্টু 2/5, ওকে প্রস্থ গুণন 2/5, ওকে প্রস্থ গুণন 2/5, তাহলে দেখো প্রস্থ গুণন 20, অ্যাকচুয়ালি কী করেছে দেখো এটার সাথে মানে কণা কণা গুণ করেছে, তাহলে এর সাথে এর যদি কণা গুণ করি তাহলে 5, এটা আলাদা করে দেখাচ্ছি, 5 গুণ এই খালি ঘরটা এটা বের করব, আর 20-র সাথে আমি কত লিখব 2কে, দেখো এর সাথে একে লিখলাম, এর সাথে একে লিখলাম, তাহলে এই খালি ঘরটা কি আমার প্রস্থের ঘর, তার জন্য এখানে প্রস্থ বসিয়ে আমরা কত বসাবো 20 গুণন 2, আর এই 5টা কোথায় আসবে নিচে, তাহলে দেখো 5 × 5 4 5 20, তার মানে প্রস্থ দাঁড়াচ্ছে 4 × 2 = 8, দেখো এটার রেজাল্ট কত 8 মিটার। নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এখানে প্রস্থ কেন লিখেছে, কেন কি এই ঘরটা হচ্ছে প্রস্থের, ওকে তাহলে 5 গুণন প্রস্থ, তাহলে আমরা লিখবো যে 5 গুণন প্রস্থ আর 2 গুণন 20, তাহলে 5টা পরবর্তীতে কোথায় আসবে, এই খালি ঘরটা থাকলো 20 2, আর এই 5টা কোথায় আসবে নিচে, 5 দিয়ে কাটাকাটি হলে 4 5 20, তাহলে খালি ঘরটা হচ্ছে প্রস্থ, 4 গুণন 2 মানে 4 2 8 মিটার, ওকে। তো এটা চেয়ে আমার মনে হচ্ছে এটাই বেশি ইজি মনে হলো আমার, ওকে। তো যেটা তোমরা বুঝে থাকো, যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেই মেথডটা দিয়ে করবে, ওকে। এটা তবে শর্ট ট্রিক, এটা শর্টভাবে তোমরা করতে পারো। চলো নেক্সট পরে দেখি কি বলেছে, 5 নম্বর পয়েন্টে দেখি কি বলেছে, যে ফরিদের বন্ধু সুহানের, ওকে সুহানের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার, আর সেই জমিতে বালি ফেলতে হবে 10 কিগ্রা। তাহলে কি বলছে, জমির দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার, সেই জমিতে বালি ফেলতে হবে 10 কিগ্রা, তাহলে আমরা আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্যের সঙ্গে বালির পরিমাণে কি অনুপাত করব। তাহলে এখানে দেখো, তাহলে কি আমরা লিখতে পারবো না, বলছে তাহলে কি আমরা লিখতে পারবো না যে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য বা এই বালির পরিমাণ, দেখো আয়তক্ষেত্রাকার এখানে শুধু আমরা দৈর্ঘ্যটাই পাচ্ছি এখানে 15 মিটার, আর এখানে তো প্রস্থ দেওয়া নেই, এখানে কি দেওয়া আছে বালির পরিমাণটা দেওয়া আছে, তাহলে বলছে যে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্যের সাথে আমি বালির পরিমাণ কি দিতে পারবো, বলছে দুটোই কি একই জাতীয় রাশি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেখিনি কি বলেছে, বলেছে যেহেতু দুটি একই ধরনের, যেমন দৈর্ঘ্য বা ওজন, দেখো দৈর্ঘ্য বা ওজন এই দুটো কিন্তু এখানে বা বলতে কি বোঝায়, দুটোই সমান বোঝায় না, যে দৈর্ঘ্য আর ওজন একই জিনিস বোঝাচ্ছে, যেমন দৈর্ঘ্য বা ওজন পরিমাপ করা হচ্ছে, তাই তারা একই রাশি। এই অনুপাত বলতে বুঝি যে সমজাতীয় রাশির তুলনা, আর যেহেতু সমজাতীয় রাশির তুলনা করতে গিয়ে ভাগ করছি, তাই ভাগ করার সময় কোনো একক থাকছে না, তাই অনুপাতে কোনো একক নেই, অনুপাতটায় কোনো একক নেই, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, ওকে। এই লাইনটা খুব মনে রাখবো, আমরা 2-3 বার পড়বো, যে যেহেতু দুটি একই ধরনের রাশি, এই যে দেখো আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য মানে টোটালটা, আর বালির পরিমাপ, দেখো বালির পরিমাপ তার মানে কি ওজন, বালির পরিমাপ যখন করবে সেটা কি ওজন তার একক, আর এটা দৈর্ঘ্য, কিন্তু ওজন আর দৈর্ঘ্য এখানে বলছে যে একই, বা মানে আমাদের যেমন অনেকজনের দুটো নাম, তা একটা মানুষের একটা ব্যক্তির দুটো নাম, তাহলে সেম ক্ষেত্রে এখানে বলা হচ্ছে দৈর্ঘ্য বা ওজন, এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য আর ওজন কিন্তু একই কখনই হয় না, ওকে। বলছে পরিমাপ করা হচ্ছে, তাই তারা একই জাতীয় রাশি, এরা একই জাতীয় রাশি বলেছে, তাই অনুপাত, এটা অ্যাকচুয়ালি ভৌত বিজ্ঞান থেকে আসছে তোমাদের, তাই অনুপাত বলতে বুঝি যে সমজাতীয় রাশির তুলনা, আর যেহেতু সমজাতীয় রাশির তুলনা করতে গিয়ে ভাগ করছে, তাই ভাগ করার সময় কোনো একক থাকছে না, কেন একক থাকবে না, এর মিটার আছে, এর কিগ্রা আছে, তাই অনুপাতে কোনো একক নেই, ওকে। এবার দেখি পরবর্তীতে কি বলেছে, এবার দেখো 6 নম্বর পয়েন্ট আমরা একটু দেখে নিই, বলেছে যে ছাদ ঢালাই এর সময় বালি সিমেন্ট আর স্টোন চিপ মেশাতে যদি 1 কড়া সিমেন্টের সঙ্গে বলেছে যে 5 কড়া, ওকে 1 কড়া সিমেন্টের সঙ্গে যদি 5 কড়া বালি, ওকে বালি ও 2 কড়া স্টোন, এটা কি স্টোন চিপ, ওকে কোনো কিছু একটা হবে, আমার এটা জানি না অ্যাকচুয়ালি স্টোন চিপটা কি, মেশানো হয়, তাহলে সিমেন্ট বালি আর স্টোন চিপের পরিমাণের অনুপাতটা কি হবে। তাহলে দেখো প্রথমে ছাদ ঢালাই করার সময় বালি সিমেন্ট আর স্টোন চিপ 3টা, যদি 1 কড়া সিমেন্ট, তাহলে এখানে সিমেন্টের জায়গায় আমি 1 বসাবো,
আর 5 কড়া হচ্ছে বালি, বালির জায়গায় আমরা 5 নেব। আর 2 কড়া স্টোন চিপ, তাহলে স্টোন চিপ হচ্ছে 2 কড়া, তাহলে সিমেন্ট বালি ও স্টোন চিপের অনুপাতটা কত হবে। ওকে, এটাই বলেছে। তাহলে সিমেন্ট, প্রথমে কি বলেছে যে সিমেন্ট, সিমেন্ট কত দেখো 1, তাহলে এখানে 1 বসাবো। তারপরে কি আছে দেখো, এখানে উল্টোভাবে সাজানো, এখানে বালি প্রথমে সিমেন্ট তারপরে স্টোন চিপ, কিন্তু এখানে লক্ষ্য করো প্রথমে সিমেন্ট আছে, তাহলে সিমেন্ট কত 1, বালি কত দেখে দেখে বসাও 5, স্টোন চিপ কত 2, তাহলে 1:5:2, 1:5:2। ওকে, খুবই সহজ, জাস্ট তোমাদের একটু এলোমেলোভাবে লিখেছে, সেটাকে তোমাকে সাজিয়ে লিখতে হবে। ওকে, পরেরটা দেখো 7 নাম্বারটা কি বলেছে, বলছে আমার বাবার বয়স, এটা খুবই ইম্পর্টেন্ট, যে 48 বছর, আর মায়ের বয়সটা এখানে দেওয়া আছে, সেটা কত 42 বছর। এটা বাবার বয়স, এটা বাবার বয়স হচ্ছে 48, মায়ের বয়স হচ্ছে 42। আর দাদার বয়স কত, এখানে আবার 15 বছর বলেছে। বলছে যে দাদার বয়স, দেখো দাদার বয়সটা দেওয়া আছে 15 বছর, আর আমার বয়স সেখানে বলে দিয়েছে 12 বছর। ওকে, আমার বয়সটা দেওয়া আছে সেখানে 12 বছর। তো বলছে তাই বাবা মা দাদা আমার বয়সের অনুপাত কত হলো, দেখো যেহেতু প্রথমে বাবা বলেছে, বাবার বয়স কত 48, তারপরে মা বলেছে মার বয়স 42, আর দাদার বয়স হচ্ছে 15, আর আমার বয়স হচ্ছে 12। তাহলে অর্থাৎ লিখে এখানে কতগুলো কি হবে দেখো, প্রথমে আমি এখানেই বলে দিচ্ছি যে 48 হচ্ছে বাবা, 42 হচ্ছে মা, 15 হচ্ছে দাদা, আর আমার হচ্ছে 12। তাহলে এটাকে আমরা জাস্ট কী করবো, কাটাকাটি করব, মানে কত করে নামতা পড়ে এই 3জনকে 4জনকে কাটা যায়। তাহলে দেখো 2-এর ঘরে যদি নামতা পড়ি আমরা, 2-এর ঘরে বা 4-এর ঘরে নামতা পড়লে, না 4-এর ঘরে আবার 15 যাচ্ছে না, তাহলে কার ঘর নামতা পড়বো, 3-এর ঘর নামতা পড়লে, হ্যাঁ 3-এর ঘর যদি নামতা পড়ি, দেখো 3 এখানে কত বেঁচে থাকলো 1, মানে 18, 3 6 18। আবার 3-এর ঘর নামতা পড়লে 3 3, 3 4 12, 3-এর ঘর নামতা পড়লে 3 5 15, 3 4 12। তাহলে কতর ঘর নামতা পড়ে কাটলাম, 3-এর ঘর, তাহলে এখানে লিখছি 3 এর ঘর নামতা, যাতে তোমরা বুঝতে পারো যে 3-এর ঘর নামতা পড়ে আমরা কাটলাম। তাহলে 3 3, 3 6 18, 3 3 12 বেঁচে থাকে, 3 4 12। ওকে, আবার 3 5 15, আর 3 4 12। যেটা নামতায় পাচ্ছ সেগুলো তো সহজ, যারা নামতায় পাচ্ছ না, এটা কি করে হলো দেখো, যে 48 কি করে হয়, দেখো যে 48 আমি কি দিয়ে কাটলাম, 3 দিয়ে কেটেছি, তাই তো 3 দিয়ে কাটলাম, তাহলে কি করে কাটলাম, এই যে দেখো 3-কে 3 কাটলাম, 3-কে 3 বলেছি, মানে আমরা যদি সাধারণত 48-কে 3 দিয়ে ভাগ করে, ভাগ যদি জানো তাহলে তো এটা পারবে। আমরা প্রথমে কি করব, 4 আছে, তাহলে এক ঘরে নামাতে যাব, 3-কে 3, 3 দুগুণে 6 তো বসাতে পারবো না, 4 যেহেতু ছোট, তাহলে 4 থেকে 3 বিয়োগ করে কি 1 নিই, তাহলে মনে মনে আমরা ভাববো যে 1, 3-কে 3 কাটার পরেও কিন্তু এখানে 1 পড়ে আছে। তো পরের সংখ্যাটা কি করে, আমরা ভাগের ক্ষেত্রে 8কে নামিয়ে, তাহলে সেই ক্ষেত্রে সংখ্যাটা কি থাকে, 8কে নামালে 18, 3-এর ঘর নামাতে পড়লে 3 6 18, 3 6 18। এভাবে তোমাকে ভাবতে হবে, প্রত্যেকবারই তো আর ভাগ করবে না, এখন যেহেতু ক্লাস 7-এ আসছো, এখন তোমাদের এইভাবে বুদ্ধি লাগিয়ে করতে হবে। ওকে, তাহলে এখানে আমরা পেলাম যে 16, তারপরে পেলাম 14, তারপরে পেলাম 5, আর আমার বয়স পেলাম সেক্ষেত্রে 3 বছর। ওকে, তাহলে এই ছিল আজকে আমাদের লেসন। ওকে, এরপরে নেক্সট পার্ট নাম্বার 2-এ আমরা কষে দেখি।